Assalamu alaikum. Welcome to my online class on YouTube channel. Here Jasmuddin Ahmed with you, where you learn English easily with me in Bengali. আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি, যেখানে তোমরা ইংরেজি শেখো বাংলায় আমার সাথে খুব সহজে। আজকে আমরা এর আগে কমপ্লিটিং সেন্টেন্সের কিছু রুল করেছিলাম। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের কিছু রুল করার চেষ্টা করব, কিছু জিনিস শেখার চেষ্টা করব। তো আজকের নিয়মটা হচ্ছে প্রোভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স প্রোভার্বস। প্রোভার্বস মানে হচ্ছে প্রবাদ বাক্য। আমরা অনেক প্রবাদ বাক্য জানি বাংলায়, তো আমরা তার কিছু ইংরেজি আজকে শিখব। কারণ আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে পরীক্ষায় অনেক সময় দেখা যায় যে প্রশ্নের অর্ধেক অংশ দেয়া থাকে, কমপ্লিটিং একটা প্রবাদের অর্ধেক অংশ, বাকি অর্ধেক অংশ আমাদের পূরণ করতে হয়। তো সেক্ষেত্রে যদি আমাদের প্রবাদ বাক্যটা না জানা থাকে, প্রবাদ বাক্যটা না জানলে আমরা ভুল করে ফেলবো, আমরা সঠিক অ্যান্সারটা লিখতে পারবো না। সেই জন্য আমাদেরকে কিছু প্রবাদ বাক্য শিখতে হবে, জানতে হবে। এমনিতেও ইংরেজি লেখার জন্য এই প্রবাদগুলো জানা থাকলে ইংরেজি প্রবাদ প্রোভার্বস বলে, ইংরেজিতে বলে প্রোভার্বস। এই প্রবাদ বাক্যগুলো জানা থাকলে আমাদের সুবিধা হবে, ইংরেজি লিখতে এবং কথা বলতে আমাদের সুবিধা হবে। তো পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে থাকে? পরীক্ষায় থাকে হচ্ছে এভাবে, যেমন প্রথমে একটা থাকতে পারে দেয়ার ইজ এ প্রোভার্ব, অথবা দেয়ার গোজ এ প্রোভার্ব, এরপর একটা শূন্যস্থান দেওয়া থাকবে। আমি এখানে এক্সাম্পল একটা লিখে রেখেছি। কোনো কোনো ক্ষেত্রে এরকম দিবে দেয়ার ইজ এ প্রোভার্ব। এখানে এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা প্রবাদ বাক্য লিখে দিলেই হবে। যখন থাকবে দেয়ার ইজ এ প্রোভার্ব, তখন আমরা যে কোনো একটা প্রবাদ বাক্য লিখে দিলে হবে। যেমন আমি এখানে লিখে দিয়েছি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। মানে হচ্ছে যে একটা বইয়ের মোড়ক দেখে সেটাকে বিবেচনা করা ঠিক নয়, অথবা পোশাক দেখে কাউকে বিবেচনা করা ঠিক নয়। বাইরের চেহারা দেখে আমরা মানুষকে যে বিচার করি, এটা করা ঠিক নয়। এক্ষেত্রে আমরা শেখ সাদির গল্পটা জানি, যে প্রথমে তাকে পোশাক দেখে তাকে মূল্যায়ন করা হয় নাই, দ্বিতীয়বার যখন সে ভালো পোশাক পরে গিয়েছিল তখন তাকে মূল্যায়ন করা হয়েছিল। সো এটা হচ্ছে যে পোশাক দেখে কাউকে মূল্যায়ন করা বা বিচার করা ঠিক না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, কাউকে তার পোশাক দেখে বা বাইরের কভার দেখে মূল্যায়ন করো না, বিচার করো না। তো আমাদের পরীক্ষায় দেয়ার ইজ এ প্রোভার্ব এতখানি দিয়ে কথাটা শেষ হতে পারে, তখন আমরা যে কোনো একটা প্রবাদ বাক্য এখানে লিখে দেবো। ইটস ভেরি ইজি ফর আস ইফ ইট ইজ ইন দিস ওয়ে, ইফ ইট কামস ইন দিস ওয়ে ইট উইল বি ভেরি ইজি ফর আস। যদি এরকম থাকে পরীক্ষায়, তাহলে আমাদের অ্যান্সার করাটা খুবই সহজ হবে। এভাবে অ্যান্সার করা খুব সহজ। আর অনেক ক্ষেত্রেই এরকম থাকে না, কখনো কখনো এরকম দিয়ে দেয়। যদি একটু কঠিন প্রশ্ন করে বা একটু অন্যরকম প্রশ্ন করে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রবাদের অর্ধেক অংশ আমাদেরকে দিয়ে দেওয়া হয়, বাকি অর্ধেক অংশ আমাদেরকে লিখতে হয়। এখানে অর্ধেক অংশ আমি লিখে রেখেছি, বাকি অর্ধেক অংশ আমরা লিখবো। এজন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে উই হ্যাভ টু লার্ন সাম প্রোভার্বস। আমাদেরকে কিছু প্রবাদ বাক্য শিখতে হবে, জানতে হবে। জানা মানে সেটা যখন আমরা মুখস্থ করাও যেতে পারে, আর হচ্ছে আমরা যখন এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করব, সেই ক্ষেত্রে এটা আমাদের সবচেয়ে বেশি মনে থাকবে। যেমন আমরা কথা কথা বলি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এটা একটা প্রবাদ বাক্য। এটা হচ্ছে আরোগ্যের চেয়ে প্রতিরোধ শ্রেয়। আরোগ্যের চেয়ে, রোগ থেকে মুক্তি পাওয়ার চেয়ে রোগ যাতে না হয় সেই ব্যবস্থা করা ভালো, সেই চেষ্টা করাই ভালো। এটার ইংরেজি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কিওর মানে আরোগ্য লাভ করা। তো যেমন আমরা এখন করছি, we are staying at home in order to prevent corona or COVID-19. So এটা হচ্ছে বেটার, করোনা হয়ে তার থেকে আরোগ্য লাভ করার চেয়ে করোনা যাতে না হয় সেই ব্যবস্থা করাই ভালো, শ্রেয়। তাহলে এটা আমরা লিখবো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এখানে আমি একটা প্রবাদ বাক্য লিখে রেখেছি, মেবি ইট সিমস ভেরি আনকমন টু ইউ। হতে পারে যে কারো কোনো ছাত্রদের কাছে, কিছু শিক্ষার্থীদের কাছে এই প্রবাদ বাক্যটা খুবই আনকমন মনে হচ্ছে। ফল্টস আর থিক
ওয়্যার। ফল্টস মানে হচ্ছে ভুল ত্রুটি। ভুলগুলো বেশি মোটা বা প্রপার হয়ে বড় হয়ে দেখা দেয় যেখানে, কোনখানে দেখা দেয়, যেখানে ভালোবাসা কম থাকে। যে যাকে ভালোবাসে তার দোষ ত্রুটি কম দেখে, আর যে যাকে ভালোবাসে না, যেখানে ভালোবাসা কম থাকে সেখানে দোষ ত্রুটিগুলো একটু বেশি বা বড় হয়ে দেখা দেয়। এখানে ঠিক মানে মোটা মোটা অর্থে এখানে বোঝানো হয়েছে যে বড় অথবা বেশি। যেমন আমরা বাংলায় বলি, যাকে দেখতে না পারি তার চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। এটা হবে এটার অর্থ। ফল্টস আর ঠিক হোয়ার লাভ, ভালোবাসা কম। লাভ ইজ থিন, থিন মানে হচ্ছে চিকন অথবা পাতলা অথবা সরু, কম। হোয়ার লাভ ইজ থিন, যেখানে ভালোবাসা কম সেখানে ফল্ট হচ্ছে বেশি। আর যাকে ভালোবাসি তার ফল্ট আমরা কম দেখি, তার দোষ ত্রুটি কম দেখি। আর যাকে ভালোবাসি না, যার প্রতি ভালোবাসা কম, তার দোষ ত্রুটি আমরা একটু বেশি দেখি। তো এটার ইংরেজি হচ্ছে এটা। এরপরে আমি যেটা লিখে রেখেছি, এ ব্যাড ওয়ার্কম্যান, এটা সবাই মোটামুটি জানে যে নাচতে না জানলে উঠান বাঁকা। এটা আমরা সবসময় যারা কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের বাহানা অথবা দেখায়, সমস্যা দেখায়, তাদেরকে আমরা প্রায় বলি যে নাচতে না জানলে উঠান বাঁকা। এটা আবার আজকাল আমাদের সমাজে হিন্দিতেও খুব প্রচলিত আছে, নাচ না আওয়ে আঙ্গন তেরা। কারণ এখন আমাদের দেশে হিন্দির প্রভাবটা খুব বেশি, প্রভাব না বললে আগ্রাসন বলাই ভালো। তো হিন্দির আগ্রাসনের কারণে আমরা এখন এটা অনেকেই জানে, নাচ না হয় অঙ্গন তেরা। তো যাই হোক, যে ভাষাই হোক, ভাষা হিসেবে আমরা শিখতে পারি, অসুবিধা নাই। বাংলায় বলবো নাচ না জানলে উঠান বাঁকা। তো সেটার ইংরেজি হচ্ছে এ ব্যাড ওয়ার্কম্যান হোয়াট এলস। এখন যে কাজ না জানে সে তর্ক করে তার যন্ত্রপাতির সাথে। হোয়াট এলস উইথ হিজ টুলস। টুল মানে আমরা জানি, টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি। তো যে কাজ না জানে সে বলে এটা ভালো না, এই জিনিসটা ভালো না, এটা দিয়ে কাজ করা যায় না। এই তো এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, এটার মানে হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা। আর আমাদের পরীক্ষায় যেটা দেওয়া থাকবে, এই ব্যাড ওয়ার্কম্যান এ পর্যন্ত দেওয়া থাকতে পারে অথবা কোয়ারেলস পর্যন্ত দেওয়া থাকতে পারে। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস অথবা এ ব্যাড ওয়ার্কম্যান পর্যন্ত দেওয়া থাকতে পারে। তাহলে আমরা যদি পুরো সেন্টেন্সটা জানা থাকলে আমরা এখানে লিখতে পারবো কোয়ারেলস উইথ হিজ টুলস। একজন যে লোক কাজ জানে না সে তার যন্ত্রপাতির সাথে তুলনা করে। এটা হয় শাব্দিক অর্থ, শব্দ দিয়ে যদি অর্থটা করি তাহলে অর্থটা হয় এরকম। আর প্রবাদে আমরা এটা জানি, নাচতে না জানলে উঠান বাঁকা। এরপরে হচ্ছে আমরা বাংলায় একটা শব্দ জানি যে অতি সাধুতা বা অতি ভক্তি যদি আমরা দেখাই, সেটা অতিভক্তি চোরের লক্ষণ। এই কথাটা আমরা জানি, অতি ভক্তি চোরের লক্ষণ। যদি বেশি ভক্তি দেখায়, খুব বেশি কার্টেসি দেখায়, তখন বোঝা যায় যে এর মধ্যে কিছু একটা প্রবলেম রয়েছে। তো আবার সবার ক্ষেত্রে নয়, কেউ কেউ আছে হ্যাবিচুয়েটেড, বিনয়ী, ভদ্র, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এই কথাটা। টু মাচ কার্টেসি। এখন এটার বাকি কথাটা হচ্ছে যে টু মাচ কার্টেসি, খুব বেশি ভদ্রতা, টু মাচ টু হবে দুইটাই, টু মাচ ক্রাফট, টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট। এর মানে হচ্ছে অতি ভদ্র চোরের লক্ষণ। তো এটা বাংলায় খুব প্রচলিত একটা কথা, এটা তোমরা শিখে নিবা, টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট। এরপরে খুবই প্রচলিত একটা শব্দ বার্কিং ডগ। আমরা জানি যত গর্জে তত বর্ষে না, এরকম একটা কথা আছে। অথবা একটা কুকুর, এটা শাব্দিক অর্থটা এরকম হয়, একটা কুকুর যে বেশি ঘেউ ঘেউ করে, এই বার্কিং ডগ মানে হচ্ছে একটা ঘেউ ঘেউ করা কুকুর। যে কুকুর বেশি বার্ক করে, বেশি শব্দ করে, সে কদাচিৎ কামড় দেয় বা কামড় দেয় না বললেই চলে। তখন আমরা বলবো সেলডম। সেলডম মানে হচ্ছে নেগেটিভের কাছাকাছি, দেয় না বললেই চলে। A barking dog seldom bites. Seldom bites মানে কদাচিৎ। সেলডম মানে, সেলডমের শাব্দিক অর্থ হচ্ছে কদাচিৎ, কদাচিৎ কামড় দেয়, মানে দেয় না বললেই
চলে, হার্ডলির মতো। এ বার্কিং ডগ সেলডম বাইটস। এর মধ্যে এর পাশে পরে এর কাছাকাছি একটা শব্দ আছে, এই দুইটা আমরা একই সাথে বলি বা একই ধরনের কাজের বেলা বলি। এমটি ভেসেল, যে হাঁড়িটা বা কলসিটা শূন্য থাকে, খালি থাকে, সেটাই শব্দ করলে মানে আঘাত করলে বেশি শব্দ হয়। যদি কাঠি দিয়ে বা হাত দিয়ে শব্দ করা হয় সেটা বেশি শব্দ করে। তার মানে হচ্ছে শূন্য হাঁড়ি বাজে বেশি, বেশি শব্দ করে। শূন্য হাঁড়ি বাজে বেশি, এটার ইংরেজি হচ্ছে এমটি ভেসেল। যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা করবো এমটি ভেসেল। সাউন্ড এখানে হবে ভার্ব, সাউন্ডস এর সাথে একটা এস লাগবে যেহেতু সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এমটি ভেসেল সাউন্ডস মাচ, মাচ মানে বেশি। এমটি ভেসেল সাউন্ডস মাচ, একটা শূন্য হাঁড়িতে যদি আঘাত করা হয় সেটা বেশি শব্দ করে। তার মানে হচ্ছে যে যার মধ্যে কিছু নাই সে একটু বেশি শব্দ করে, বেশি জানে। যেমন যত গর্জে তত বর্ষে না, অথবা বেশি জানে, বেশি কম জানে সে বেশি শব্দ করে অথবা বেশি কথা বলে, এরকম একটা কথাটা। এরপরে হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা থাকলে উপায় হয়। আমাদের যদি কোনো কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমরা সেটা উপায় একটা বের করতে পারবো। যেমন আমরা এখন অনলাইনে ক্লাস করছি, অনলাইনে ক্লাস দিচ্ছি। এখন যদি ছাত্রদের ইচ্ছা থাকে এটা দেখার জন্য, তারা যে কোনো একটা উপায় বের করতে পারবে। আর যদি কারো ইচ্ছা না থাকে সে অজুহাত দেখাতে পারবে যে আমার স্মার্টফোন নাই, আমার কম্পিউটার নাই, আমার নেট নাই, তাই আমি এটা দেখতে পারি না, এটা হচ্ছে অজুহাত। আর যদি ইচ্ছা থাকে সে কি করবে, নিজের স্মার্টফোন নাই অথবা নেট নাই, আত্মীয় স্বজন আছে, বড় ভাইয়ের আছে, কাকার আছে, চাচার মামার আছে, তাকে গিয়ে বলবে যে মামা আমার তো অনলাইনে ক্লাস হচ্ছে, আমার একটু দেখা দরকার, তোমার কম্পিউটার বা স্মার্টফোনটা আমাকে একটু সময়ের জন্য দাও, আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা ক্লাসটা দেখব। আমি মনে করি যে এটা যদি কোনো অভিভাবককে সিনিয়রকে বলা হয়, কোনো সিনিয়রই কোনো বড় যারা আছে তোমাদের, এরা কেউ নিষেধ করবে না যে না তোমাকে আমার মোবাইল দেওয়া যাবে না তোমার পড়াশোনা করার জন্য। সো হোয়ার দেয়ার ইজ এ উইল, যেখানে একটা ইচ্ছা আছে সেখানে তুমি একটা উপায় বের করতে পারবে। আর যদি ইচ্ছা না থাকে তাহলে অজুহাত বের করতে পারবে। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ আ ওয়ে। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ আ ওয়ে। যেখানে একটা ইচ্ছা আছে সেখানে একটা উপায়ও আছে। তার মানে একটা উপায় বের হয়ে যাবে কাজের। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তারপরে এটা আমরা সবাই জানি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অলস মস্তিষ্ক যারা কোনো কাজ করে না, যাদের ব্রেইনটা আইডল পড়ে থাকে, অলস। এটা ক্যামেরায় দেখা যাচ্ছে না, তাহলে আমি এটা উপরে লিখে দিই। উপরে এখানে লিখে দিই অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে, জেনে রাখতে হবে, কারণ পরীক্ষায় আমাদের এভাবে যদি আসে, যদি দিয়ে দেয় an idle brain, এটা যদি আমাদের প্রথম অংশটা দিয়ে পরে শূন্যস্থান দিয়ে দেয় এভাবে an idle brain, এইটুক দিয়ে দিবে আমাদের পরীক্ষায়। So I have to know the rest of the sentence, I have to know the full sentence. So the full sentence when it will be in the examination it will be like this, এরকম থাকবে পরীক্ষার সময়। তো তোমাদের কি করতে হবে, an idle brain, এটা আমরা সবাই জানি, is a ডেভিল মানে শয়তান। ডেভিলের সাথে আমরা একটা অ্যাপোস্ট্রফি এস দিব, ডেভিলস ওয়ার্কশপ মানে কারখানা। ওয়ার্কশপ শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত, আমরা জানি এটার অর্থ, এটা হচ্ছে কারখানা। an idle brain is a devil's workshop, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এগুলো অনেক বইতেই রয়েছে, শুধু আমাদের একটু খুঁজে বের করতে হবে কষ্ট করে। আর তোমাদের যাতে কষ্ট করতে না হয় সেজন্য আমি লিখে দিচ্ছি, বলে দিচ্ছি। এটা তোমরা শিখলে শুধুমাত্র যে পরীক্ষায় ব্যবহার করতে পারবে তা না, বিভিন্ন সময় কথা বলার ক্ষেত্রে, কথা লেখার ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারবে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা বাংলায় বলি সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। স্টিচ ইন টাইম, স্টিচ ইন টাইম, স্টিচ ইন টাইম, এটার মানে হচ্ছে সময় মতো যদি একটা ফোর দেওয়া হয়। স্টিচ মানে হচ্ছে সেলাই
এখন এই সেলাইটা আমরা যে কাপড়ের সেলাই দিই সেটাও হতে পারে, আবার মানুষের কোথাও কেটে গেলে যে সেলাইটা করা হয় সেটাও স্টিচ। স্টিচ মানে হচ্ছে সেলাই করা। তো স্টিচ ইন টাইম, একটা স্টিচ যদি সময় মতো দেয়া হয় কোথাও, তাহলে এটা কি করে, সেভস নাই, 9টা স্টিচ আর দেয়া লাগে না, 9টা স্টিচকে সেভ করে। স্টিচ ইন টাইম সেভস নাই। তাহলে এটার অর্থ হচ্ছে মানে সময় মতো যদি একটা স্টিচ দেওয়া হয় তাহলে অসময়ে 10টা স্টিচ, 9টা স্টিচকে সে সেভ করে। তাহলে অর্থটা হচ্ছে সময়ের 1 পর, অসময়ের 10 পর। আরেকটা আমরা জানি, যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম তেমন ফলের ইংরেজি হবে as you sow so you reap, অথবা so shall you reap। as you sow এটা হবে এরকম, as you sow, যেমন বীজ বপন করবে। এখানে স বানানটা খেয়াল করো, SOW। এই SOW স এর মানে হচ্ছে বপন করা, বীজ বপন করা। SAW না, কিন্তু SAW মানে সি এর পাস্ট ফর্ম হচ্ছে SAW স, আর এটা হচ্ছে SOW স। as you sow, আবার এরপরে হবে সো ইউ উইল হতে পারে, অথবা সো ইউ রিপ, REAP, রিপ। এই রিপ মানে হচ্ছে শস্য কর্তন করা, রিপ। তো as you sow, যেমন বীজ বপন করবে সেরকম ফলই তুমি পাবে। তার মানে হচ্ছে তুমি যেরকম কাজ করবে তুমি সেরকম ফলই পাবে, সেরকম ফল তোমাকে ভোগ করতে হবে। যদি তুমি এখন ভালোভাবে পড়াশোনা করো তুমি একটা ভালো রেজাল্ট পাবে, এটা হচ্ছে তোমার ফসল। ভালো রেজাল্টটা হচ্ছে তোমার ফসল যদি এখন ভালো পড়াশোনা করো। আর যদি এখন পড়াশোনা না করো, ফাঁকি দাও, অজুহাত করো যে অনলাইনে ক্লাস তো দেখতে পারি না, করতে পারি না, অজুহাত দেখাও, তাহলে পরবর্তীতে তুমি একটা খারাপ ফলাফল পাবে। as you sow so you reap। এরপরে একটা একটু আনকমন প্রবাদ বাক্য আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে beggars cannot be choosers। beggars তোমার এই পর্যন্ত দেয়া থাকতে পরীক্ষায় দেয়া থাকতে পারে। beggars cannot এরপরটা শূন্যস্থান দেয়া থাকবে। beggars can't be, cannot থাকতে পারে, অথবা can't থাকতে পারে, can't be choosers। মানে হচ্ছে বাংলায় আমরা যে কথাটা বলি যে ভিক্ষার চাল কারা আর আকারা। তার মানে হচ্ছে যে একজন ভিক্ষুকের, কথাটা শুনতে খারাপ শোনা যায়, চয়েস, একজন ভিক্ষুকের চয়েস থাকা কথা না, চয়েস থাকা উচিত নয়। বেগার্স ক্যানট বি চুজার্স মানে মানুষ ভিক্ষা যেটা দিবে সেটাই ভিক্ষুককে নিতে হয়। তো এটা বলি আমরা, বেগার মানে কারো কাছ থেকে তুমি যদি কোনো কিছু চেয়ে নাও সেটা সে যেরকম দিবে তোমার সেরকমই নিতে হবে, তখন তুমি পছন্দ করে নিতে পারবে না। যখন তুমি নিজে কিনে নিবে তখন তুমি তোমার পছন্দ মতো কিনতে পারবে। তার মানে হচ্ছে যে ভিক্ষার চাল কারা অথবা আকারা, এর একটা অর্থ আমরা করবো, ইংলিশ আমরা করবো বেগার্স ক্যানট বি চুজার্স। যারা ভিক্ষা করে বা চেয়ে নেয় অন্যের কাছ থেকে সে চুজার্স হতে পারে না। চুজার্স মানে যে পছন্দ করে কোনো কিছু নেয়। তো as you sow so you reap, এটা খুবই প্রচলিত। স্টিচ ইন টাইম সেভস নাইন, এটাও খুবই প্রচলিত একটা শব্দ। আরেকটা কথা, আরেকটা আমি লিখে দিচ্ছি আজকে, সেটা হচ্ছে একজন ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায়। এটা হবে ড্রনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র। এটা তোমাদের পরীক্ষা, অনেক পরীক্ষায় আসে। ড্রনিং, DROWN, এই ড্রন মানে হচ্ছে ডুবে যাওয়া। ড্রনিং, যে মানুষটা ডুবে যাচ্ছে, ড্রনিং ম্যান। তো তোমাদের এরকম এতটুকু পর্যন্ত দেওয়া থাকবে পরীক্ষায়, ড্রনিং ম্যান, একটু পরীক্ষা দেওয়া থাকবে। তারপরে শূন্যস্থান দেওয়া থাকবে। ইউ হ্যাভ টু ফিল আপ দ্য গ্যাপ, এই গ্যাপটা তোমার পূরণ করতে হবে। তো তোমার জানতে হবে যে এই ড্রনিং ম্যান কি করে। ড্রনিং ম্যান catches at a straw, CATCH, catches at a straw। একজন ডুবন্ত মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়, খড়কুটো ধরেও বাঁচতে চায়। যখন একটা মানুষ পানিতে ডুবে যায় তখন সে সামনে যা পায় বা হাতের কাছে যা পায় তাই
ধরে বাঁচতে চায়। এটা আমি ক্লাসে পড়ানোর সময় অনেক সময়ই উদাহরণ দেই। সেটা হচ্ছে যে যখন কোনো লঞ্চ ডুবিতে মানুষ মারা যায়, তখন আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে সেই লাশের হাতের মুঠোর মধ্যে কচুরিপানা অথবা ঘাস অথবা টুকরা কোনো জিনিস, খুবই ভঙ্গুর বা হালকা কোনো জিনিস দেখা যায়, কারণ সে সেটা ধরেছিল, সেটা ধরে বাঁচতে চেয়েছিল। তবে এটা যে শুধু ডুবন্ত মানুষের বেলায় প্রযোজ্য তা না। যখন একটা মানুষ কঠিন বিপদে পড়ে, তখন সে এমন কোনো জায়গায়ও সাহায্য চাওয়ার জন্য যায় যেখানে তার কখনো যাওয়া উচিত না, অথবা যে তাকে সাহায্য করতে পারবে না তার কাছেও গিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করে। তার মানে হচ্ছে সে যখন ডুবে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তখন সে কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এটার ইংরেজিই হচ্ছে এ ড্রনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। তাহলে আশা করি আজকে যে কয়টা প্রবাদ বাক্য, প্রভার্বস আমি এখানে লিখে দিলাম, তোমরা সেগুলো খুব সহজভাবে বুঝতে পারবে, শিখতে পারবে, এবং এগুলো শিখে রাখো। পরীক্ষায়ও আসতে পারে, অথবা বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য লাগবে, ইংরেজি লেখার জন্যও লাগবে। কোনো প্রস্তুতিমূলক পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষাও তোমাদের এগুলো আসতে পারে। তো আশা করি তোমরা এগুলো খুব ভালোভাবে শিখবে। এবং আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে সবাই তোমরা একটু লাইক দিয়ে দিবা, একটু সাবস্ক্রাইব করে দিবা। এবং তোমাদেরকে একটা গুড নিউজ দিচ্ছি আজকে, আমার ইউটিউব চ্যানেল ইতিমধ্যে 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, আল্লাহর রহমতে ভালো র্যাঙ্কিং এর দিকে যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবে, এবং আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা একটু সাবস্ক্রাইব করে দিবা। আর যদি অন্য কোনো ক্লাসের দরকার হয়, কোনো নতুন টপিকের দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্টে লিখবা, যেভাবে তোমরা সবসময় লেখো, তাহলে আমি জানতে পারবো, আমি তাহলে নতুন টপিকের উপরে তোমাদেরকে ক্লাস দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।